আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। বলেন, সব ষড়যন্ত্র উপেক্ষা করেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সম্মিলিত পরিষদের জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পালনের ভেন্যু পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে জনগণ। জামায়াত নেতার এমন বক্তব্যের প্রতিবাদে জাহিদ হোসেন বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে তার সিদ্ধান্ত নেবে জনগণ। জনগণ সিদ্ধান্ত নেবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা খুবই আশাবাদী ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটি ওনারা ফুলফিল করবেন। রাজধানীর মিডফোর্ডের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করেছে র্যাব। রোববার দিবাগত রাত 1টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এই নান্নু ভাইরাল ভিডিওর ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা 4 জনের একজন। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট 8 জনকে গ্রেফতার করা হলো। এর আগে রবিবার সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে 2 জনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। গত বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং ইটের টুকরা দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার 2 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত উদ্ঘাটন হয়নি হত্যার রহস্য। এ নিয়ে হতাশ সাম্যর পরিবার। ক্ষোভ প্রকাশ করে সাম্যর বড় ভাই আমিরুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন তথ্য দেয়া হলেও তদন্তের কোনো অগ্রগতি জানাতে পারেনি। তবে পুলিশ বলছে শীঘ্রই এই মামলার চার্জশিট দেয়া হবে। এ বিষয়ে আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। গত 13 মে রাতে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকায় একদল দুর্বৃত্ত ছুরিকাঘাত করে শাহরিয়ার সাম্যকে। রক্তাক্ত অবস্থায় রাত 12টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 14 মে সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নামে গোয়েন্দা পুলিশ ওই মামলায় 8 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মাদক ব্যবসায়ী কবুতর রাব্বি ও রিপন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অভিযুক্ত করা হচ্ছে কবুতর রাব্বি সহ 8 জনকে। চার্জশিটে সংযুক্ত হচ্ছে সুইচ গিয়ার, টেজার গান ও দেশীয় অস্ত্র। অভিযুক্ত যারা আমাদের হাতে আটক হয়েছেন তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি এবং অন্যান্য সাক্ষীদের যে জবানবন্দি সব বিশ্লেষণ করেছি। মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আশা করি খুব শীঘ্রই এই মামলার পুলিশ প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে। 13 জুলাই সাম্য হত্যার 2 মাস পার হয়। রবিবার গোয়েন্দা কার্যালয়ে ডাকা হয় তার পরিবারের সদস্যদের। গোয়েন্দা পুলিশের সাথে আলোচনায় সন্তুষ্ট নয় সাম্যর পরিবার। তাদের বক্তব্য মতে বোঝা যাচ্ছে সাম্যর সাথে তারা পূর্ব পরিচিত আছে, এই মাদক কারবারিদের আগেও তাদেরকে শাসন করছে। কিন্তু তারা বলতেছে যে না, আমরা আরো একটু অধিকতর তদন্ত করতেছি, অন্তরালে কেউ আছে কিনা। তো অধিকতর তদন্ত করতে তো 2 মাস সময় লাগে না, আপনি যদি মূল আসামি কালপেটকে ধরে ফেলেন আর কি। তো আমরা একটু উষ্মা প্রকাশ করে আসছি। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় সাম্যর পরিবার। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা। দীর্ঘ আলোচনার পরও জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। তাই আজও রাজনৈতিক দলগুলোর সাথে একই বিষয় নিয়ে বৈঠকে বসেছে ঐক্যমত্য কমিশন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় পর্যায়ের 14তম দিনের আলোচনার শুরুতে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, জুলাইয়ের মধ্যে জুলাই সনদ করতে যদি কোনো কারণে ব্যর্থ হয় তবে এর দায় সবার, শুধু কমিশনের একার নয়। কিছু কিছু জিনিস আমরা ইতিমধ্যেই একমত হয়েছি। কিছু বিষয়ে আপনারা প্রাথমিক পর্যায়ের আলোচনায় একমত হয়েছেন, আর কিছু নিষ্পত্তিহীন অবস্থায় আছে, এগুলো আমরা আলোচনা করব।
আগামী কয়েকদিনের মধ্যে আলোচনায় আমাদেরকে এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা যেন আমাদের প্রত্যেকের দায় এবং দায়িত্ব অনুভব করি এবং আমরা যেন স্মরণ করি যেন আমরা কিভাবে এইখানে এসে উপস্থিত হতে পেরেছি, এই প্রক্রিয়ার মধ্যে কি প্রত্যাশা মানুষের এবং সেই প্রত্যাশা পূরণে আমরা প্রত্যেকেই কে কি ভূমিকা পালন করলাম। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন সহকর্মী শাকিলা করিম, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শাকিলা, বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট আসন ও নারী প্রতিনিধিত্ব নিয়ে রাজনৈতিক দল কমিশনের সর্বশেষ কোনো সিদ্ধান্ত এসেছে কিনা সেই বিষয়ে কোনো তথ্য থাকলে আমাদের জানাবেন। ধন্যবাদ আফসানা। এই বেলা 11:15টার সময় শুরু হওয়া কমিশনের এই বৈঠকে আপনি কিন্তু জানেন যে প্রায় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন এবং এই প্রতিনিধিরা অংশ নিয়ে এবং আগের সমস্ত বৈঠকে কিন্তু এই সব প্রতিনিধিরা কম বেশি উপস্থিত ছিলেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঐকমত্যে পৌঁছানো যায়নি এমনটি আমরা জেনেছি। তবে আপনি যেমনটি সংবাদে বলছিলেন যে ঐকমত্য কমিশনের সহ সভাপতি জনাব আলী রিয়াজ তিনি কিন্তু বলেছেন যে কোনোভাবে যদি ঐকমত্যে পৌঁছানো না যায় সেক্ষেত্রে কিন্তু দায়ভার সব রাজনৈতিক দলকে নিতে হবে। তবে রাজনৈতিক দলগুলো চাচ্ছে ঐকমত্যে পৌঁছাতে এবং ঐকমত্য কমিশনও চাচ্ছে ঐকমত্যে পৌঁছাতে। তবে যত দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছানো গেলেই আসলে সবার জন্য মঙ্গল, এমনটি বলছেন জনাব আলী রিয়াজ। এবং এখনো পর্যন্ত ঐকমত্য কমিশনের বৈঠক চলছে, সব রাজনৈতিক দলের নানা মত নেওয়া হচ্ছে, কারো মতের বিরোধ হচ্ছে। তবে আপনি যেমনটি বলছিলেন যে সংসদে নারীদের আসন নিয়ে একটি মত পার্থক্য রয়েছে এবং সেক্ষেত্রে 100 আসনের সংরক্ষিত 100 আসনের বিষয়টি যেটি রয়েছে এটিতে সবাই কম বেশি একমত হয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। তবে তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে 100 আসন রয়েছে এখানে কিন্তু কিছু পদ্ধতিগত জটিলতা রয়েছে, তো সেক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতাও হয়তো ফেস করতে হতে পারে। তবে সবকিছু মিলিয়ে যত দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছানো এবং একই সাথে জুলাই সনদ যত দ্রুত সম্ভব প্রকাশ করা যায় যাতে সেজন্য সবাইকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যে ঐকমত্য কমিশনের বৈঠকটি চলছে এটি কিন্তু সরাসরি বিটিভি নিউজের মাধ্যমে দেখানো হচ্ছে। যদি কেউ ঐকমত্য কমিশনের এই সরাসরি আলোচনা বৈঠকটি দেখতে চায় তারা কিন্তু বিটিভি নিউজের মাধ্যমে দেখতে পারবে। এবং এই যে বৈঠক চলবে বিকেল 5টা পর্যন্ত এবং বিকেল 5টার পর কমিশনের সহসভাপতি আলী রিয়াজ আজকে কি কি বিষয় ঐকমত হয়েছে সেই বিষয়ে কিন্তু ব্রিফ করবেন সাংবাদিকদের মাঝে। আফসানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জুলাই বিপ্লবের নেপথ্যের নায়ক তারেক রহমান, আর তাকে নিয়ে অপপ্রচারে নেমেছেন একটি মহল, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার পেছনে কাজ করেছেন তারেক রহমান। একটি দলের গোপন কার্যক্রম সন্দেহ তৈরি করছে বলেও মনে করেন তিনি। কুড়িগ্রামে জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের মাঝে সহায়তা তুলে দিয়ে গিয়ে এসব কথা বলেন রিজভী। এই বিশ্বাসের কারণেই আজকে গণতন্ত্রকামী সমস্ত রাজনৈতিক দল তাকে সমর্থন করেছে। সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট, জনগণের আবেগকে ধারণ করে একটি নির্বাচন অবশ্যই আগামী রমজানের আগেই সেই নির্বাচন ব্যবস্থা তারা করবেন। ইতিমধ্যে তারা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতির কথা বলেছেন। এই আশাবাদ জনগণের মধ্যে জেগে উঠেছে। জুলাই পদযাত্রা নিয়ে ভোলায় আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। দুপুরে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বর থেকে আনুষ্ঠানিক পদযাত্রা শুরুর আগে পথসভায় বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এই সফরের মধ্য দিয়ে দলটির সাংগঠনিক অবস্থান দৃঢ় হবে বলে মনে করছেন স্থানীয় নেতারা। ফ্যাসিবাদ সরকারের আমলে হওয়া বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।
পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনায় আইনি সহায়তা প্রদানের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। এ সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, আগস্ট মাস থেকে খাদ্য বান্ধব কর্মসূচি চালু করা হবে। এতে 6 মাস 15 টাকা কেজিতে 30 কেজি করে চাল পাবে 55 লাখ পরিবার। 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। তারপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি, মার্চ পাবে। এইভাবে এটা হবে। এতে করতে আমরা আশা করছি যে বাজেটটা তুলনামূলকভাবে একটু কম হবে। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে। এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। তিস্তা মহাপরিকল্পনা এবছর শেষে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। তবে তিস্তা মহাপরিকল্পনা যেহেতু চীন ও বাংলাদেশের বিষয়, তাই সিদ্ধান্ত নিতে দুদেশেরই সম্মতি লাগবে। পরে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার তীর রক্ষা কাজ পরিদর্শনের উদ্দেশ্যে সড়ক পথে রওনা দেন তিনি। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরি আলম সিদ্দিকী সহ অন্যরা এই সময় উপস্থিত ছিলেন। দেশের বিষয়ে আমাদেরকে দুই দেশকে এগ্রি করতে হবে। আমি বলবো যে গত কয়েক মাসে আমাদের অগ্রগতি বেশ আশাব্যঞ্জক। সরকারের প্রথমে যাবে একটা পরিকল্পনাতে, তারপরে যাবে ইআরডিতে, তারপরে চাইনিজ কর্তৃপক্ষের কাছে গেলে তারা একটা বিস্তারিত রিপোর্ট করবে। তো আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ আমরা এটাকে চূড়ান্ত করে ফেলতে। বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 4000 ছাড়িয়েছে। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে আরও 63 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4023 জনে। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, একদিনে বরগুনার সদর উপজেলায় 45 জন, আমতলিতে 1, বামুনায় 4, পাথরঘাটায় 9 এবং তালতলিতে 4 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 175 জন। আর চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই জেলার 34 জন মারা গেছেন। 15 জুলাই দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশ অগ্নিগর্ভ ধারণ করে। আহত হয় শতাধিক। পুলিশবিহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তায় হলে হলে প্রভোস্টরা অবস্থান নেন। সেদিনের স্মৃতিচারণ করে শিক্ষার্থীরা বলেন, আহত বা নিহত হলেও দাবি আদায়ে তারা অনড় সিদ্ধান্ত নেন। এ বিষয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিক্স। কোটা ও মেধা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অপমানজনকভাবে কথা বলেছিলেন ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তার কথায় ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দিতে থাকে তারা। সেখানে গিয়ে শেখ হাসিনার বক্তব্যের সাফাই গিয়ে আবারও আন্দোলনরত শিক্ষার্থীদের বিপক্ষে সরকারের অবস্থা জানান দেন তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বঙ্গবন্ধু কন্যার একটা বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করে নিজেদেরকে রাজাকার পরিচয় দিচ্ছে, এটা কিসের মেধাবী? ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতিরোধের ঘোষণা দেয়া হয় এখান থেকেই। যেখানেই রাজাকার কোটার স্থাপকদেরকে দেখবেন, সেখানেই দৃঢ় হস্তে প্রতিবাদ গড়ে তুলে তার আপন ঠিকানায় পাঠিয়ে দেয়া। এরপরই হলে হলে শিক্ষার্থীদের উপর হামলে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। আমাদের উপরে ছাত্রলীগের কর্মীরা এসে হামলা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা। পরদিন সারা দেশে বিক্ষোভের ডাক দেয় তারা। সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলন আর সংঘর্ষ। আহত হয় শতাধিক। এ নিয়ে ওবায়দুল কাদের দোষ চাপান জামাত বিএনপির উপর। সরকার বিরোধী বিভিন্ন দলের
অংশগ্রহণ আছে, সমর্থন তারা প্রকাশ্যেই করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, সরকার শিক্ষার্থীদের আন্দোলনে বেসামাল হয়ে পড়েছে। সেদিনের স্মৃতিচারণ করে শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগের হামলায় তারা অনেকে আহত হলেও ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। একটা সংঘর্ষে আমার পায়ে ব্যথা হয়, যখন আসলে মনে হয়েছে যে আমি মুভ করতে পারবো না, দাঁড়াতে পারবো না, শুধুমাত্র ওই সময়টা, ওই 2টা দিন আমি আসলে বাসায় ছিলাম। এছাড়া আসলে বাদবাকি সময়টা সংগ্রামের মধ্য দিয়ে পার করেছি। এদিন ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিরুদ্ধে হওয়া মামলায় হাজিরা দেন। বলেন, এজলাসে লোহার খাঁচায় মানুষ ভরে রাখা মানব জাতির জন্য অপমানজনক। মানবতার প্রতি অপমান। এটা কেন মানুষকে পশুর মতো খাঁচায় ভরে রাখবে কেন? আর বাদল, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে মাদারীপুরে প্রথম শহীদ হন দীপ্ত দে। বছর পেরিয়ে গেলেও তাকে হারানোর বেদনা এখনও কাঁদাচ্ছে পুরো পরিবারকে। স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন বাবা মা। সন্তানের শূন্যতা কিছুতেই মানতে পারছে না তারা। সরকারের কাছে দীপ্তকে শহীদের পূর্ণ মর্যাদা দেওয়ার দাবি স্বজনদের। মাদারীপুর থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 18 জুলাই স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে গোটা বাংলাদেশের মতো উত্তাল মাদারীপুর। আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন মাদারীপুর সরকারি কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী দীপ্ত দে। বাড়ির এই ঘরেই থাকতেন তিনি। পড়ার টেবিলে বই আর আলমারিতে থরে থরে সাজানো তার ব্যবহৃত পোশাক। এগুলোতেই এখন দীপ্তকে খোঁজার চেষ্টা মা মনিকাদের। কোনো স্যারে না, কোনো কলেজে স্যারে না, কোনো দীপ্তর বাবার চাওয়া রাষ্ট্রীয়ভাবে সন্তানের শহীদের স্বীকৃতি। যারা আন্দোলনে মারা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের স্বীকৃতি, শহীদের স্বীকৃতি, আর হইল পুনর্বাসন। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি। শহীদ দীপ্তদের স্মরণে জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি তার সহযোদ্ধাদের। শহীদদের স্মৃতি সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকার থেকে অলরেডি আমাদের প্রতি নির্দেশনা রয়েছে যে সদর উপজেলায় একটা স্মৃতিস্তম্ভ হবে। সেটা অবশ্য কারো নাম উল্লেখ করা না, এই বিপ্লব কেন্দ্রিক একটা স্মৃতিস্তম্ভ কিংবা স্মৃতি স্থাপনা হবে। তো সেটার জন্য আমরা জায়গা নির্বাচন করছি। জুলাই গণ অভ্যুত্থানকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হলে দীপ্তর মতো যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের আহ্বান সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। দর্শক, এবারে নিচ্ছে হাইসেন্স সংবাদ বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। ইউক্রেনকে আরো অস্ত্র সরবরাহের ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুদ্ধ অবসানে আলোচনায় না আসায় মস্কোর উপর কঠোর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। এবং সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে কিছুক্ষণ পর ভুটানের মুখোমুখি বাংলাদেশ। টানা 2 জয়, আত্মবিশ্বাসে বাটলারের শিষ্যরা। ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে আলোচনায় না আসায় রাশিয়ার উপর কঠোর শুল্ক আরোপ করবেন বলেও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে করা বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে ইউক্রেনকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য ক্ষেপণাস্ত্রসহ কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম পাঠাবে। আর এসব অস্ত্রের খরচ বহন করবে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তাই পুতিনের শান্তি চুক্তি করতে অস্বীকৃতি মার্কিন প্রেসিডেন্টকে ক্রমশ হতাশ করছে। যে কোনো বিবাদমান ইস্যু নিয়ে আলোচনার জন্য ইরানের কূটনীতির দরজা খোলা রয়েছে। সোমবার দেশটিতে বসবাসরত প্রবাসীদের উদ্দেশ্যে দেয়া এক বার্তায় একথা জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির সরকার সর্বদা শান্তি স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও প্রবাসীদের জানান তিনি। এদিকে শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় ইরান সব সময় প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। একই দিনে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপে একথা জানান তিনি। ইসলামী প্রজাতন্ত্র ইরান যে কোনো সংঘাত এড়িয়ে চলতে চাইলেও কেউ জোর করে এটি চাপিয়ে দিলে তা রুখতে দেশটি প্রস্তুত বলেও জানান নাসিরজাদে।
গাজায় থেমে নেই দখলদার ইসরায়েলের নৃশংসতা। নতুন করে উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অন্তত ৭৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। সোমবারও ত্রাণ কেন্দ্র লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এদিন রাফায় অবস্থিত একটি ত্রাণ কেন্দ্রে বাহিনীটির হামলায় প্রাণ হারিয়েছে ৫ জন। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এছাড়াও গাজার খান ইউনিস ও বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এদিকে গেল ২ মাসে বিতর্কিত গাজা মানবিক সংস্থা জিএইচএফ উপত্যকাটিতে ত্রাণ কার্যক্রম শুরু করার পর শুধু এই সংস্থাটি পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েই কমপক্ষে ৮০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস আরেনায় ম্যাচ শুরু বেলা ৩টায়। টানা ২ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এদিন মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা। এদিকে নেপালের বিপক্ষে লাল কার্ড দেখা এই ম্যাচে স্ট্রাইকার সাগরিকাকে পাচ্ছে না বাংলাদেশ। নাজবুল সাকিবের রিপোর্টে বিস্তারিত। বাংলার মেয়েদের নামের পাশে যেন কেবল জয়টাই শোভা পায়। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ে দাপট দেখিয়ে মূল আসর নিশ্চিতের পর দেশের মাটিতে অনূর্ধ্ব ২০ সাফ আসরেও আধিপত্য বাংলাদেশের। কিংস এয়ারনায় শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার পর হাড্ডাহাড্ডি ম্যাচে নেপালকেও হারিয়েছে বাটলারের শিষ্যরা। এবার তাদের প্রতিপক্ষ ভুটানের নারীরা। শিরোপা ধরে রাখার মিশনে ভুটানের বিপক্ষেও জয়ের ধারাটা ধরে রাখাই একমাত্র লক্ষ্য বাংলাদেশের। আমাদের লক্ষ্য যেহেতু আরও ৪টা ম্যাচ আছে, আমরা চাচ্ছি যে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ ভালো কিছু করে আর কি যেতে। লক্ষ্য তো সবারই থাকে একটা ভালো, আমাদেরও আছে, তবে আমরা পরের ম্যাচটা গুরুত্বপূর্ণ দিচ্ছি। প্রতিটা ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। টানা খেলায় ক্লান্তি যেন না পেয়ে বসে, তাই ভুটান ম্যাচের আগের দিন রিকভারি সেশন করেছেন আফিদা পূজারা। কোচের পরিকল্পনায় মাঠের লড়াইয়ে নিজেদের সর্বোচ্চটা দিয়েই নামবে ভুটানের বিপক্ষে। রিকভারি সেশন করছি সুইমিং পুলে, সবাই একটু এনজয় করছি সুইমিংয়ে। ম্যাচ নিয়ে কোচ আমাদের সাথে বসে কথা বলবে, প্ল্যান সেটা আমাদেরকে বলবে, আমরা সেভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এদিকে নেপালের বিপক্ষে মারামারিতে জড়িয়ে লাল কার্ড পাওয়ায় স্ট্রাইকার সাগরিকাকে ভুটান ম্যাচে পাচ্ছে না বাংলাদেশ। তবে মন্দের ভালো সাগরিকা না থাকায় পিটার বাটলার বাজিয়ে দেখতে পারবেন বেঞ্চে থাকা বাড়তি একজন খেলোয়াড়কে। নাজমুল সাকিব, RTV, ঢাকা। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।